বিজন ভট্টাচার্যের লেখা আগুন। এটা একটা নাটক। এবার তার আগে আমরা একটু বিজন ভট্টাচার্য সম্পর্কে যদি সংক্ষেপে জেনে নিতে চাই, অনেক কিছুই জানতে পারছি আমরা, তার মধ্যে যেগুলো আমাদের দরকার। বিজন ভট্টাচার্য এখনকার বাংলাদেশের ফরিদপুর জেলার খানখানাপুর বলে যে গ্রাম আছে সেখানে জন্মগ্রহণ করেন এবং তরুণ বয়স থেকেই তিনি কিন্তু বামপন্থী রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 1943 সালে যখন আইপিটিএ গঠিত হলো, অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, ভারতীয় গণনাট্য সংঘ, তখন তিনি তার সক্রিয় সদস্য পদ গ্রহণ করেন। ফলে বিজন ভট্টাচার্যকে বলাই যায় যে ভারতীয় গণনাট্য ও নবনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। গণনাট্য কাকে বলবে তোমরা? গণনাট্য অর্থাৎ যে নাটক খুব সাধারণভাবে, মানে অনেক কিছু মঞ্চসজ্জা ছাড়াই খুব সাধারণভাবে সাধারণ মানুষের কথা, তাদের দৈনন্দিন জীবনের কথা, জীবন জীবিকার সমস্যার কথা, এগুলোকে তুলে ধরে, তাকেই আমরা বলবো গণনাট্য। বিজন ভট্টাচার্যের বিবাহিতা স্ত্রীর নাম মহাশ্বেতা দেবী, স্বনামধন্য সাহিত্যিক। এবার এই যে আগুন নাটকটা তিনি রচনা করছেন, এটা প্রেক্ষাপট যদি বলতে হয়, সেটা হচ্ছে যে 50-এর মন্বন্তর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহ আর্থসামাজিক যে অবস্থা, তারই প্রেক্ষাপটে রচিত হচ্ছে এই আগুন নাটকটি। 50-এর মন্বন্তর কথাটা আমি বললাম, বিষয়টা কি? সাল 1943-44, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেছে। ভারতও সেই বিশ্বযুদ্ধে সামিল হয়েছে ইংল্যান্ডের অধীনস্থ দেশ হিসেবে। এবার যুদ্ধ মানে একটা খাদ্য সংকট তৈরি হবে। সেই খাদ্য সংকট আরো ঘনীভূত হচ্ছে যখন সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী, দোকানি, কালোবাজারি, তারা প্রচুর চাল, ডাল, চিনি এগুলো গুদামজাত করে ফেলছেন এবং সুযোগ বুঝে বাজার দরের থেকে 15-16 গুণ বেশি দামে সেগুলো বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করছেন। মাঝখান থেকে সমস্যায় পড়ছে সকল শ্রেণীর সাধারণ মানুষ, চাষি, শ্রমিক, ছাপোষা মধ্যবিত্ত কেরানি, কেউই এই খাদ্য সমস্যার হাত থেকে বাঁচতে পারছে না। এই প্রেক্ষাপটেই বিজন ভট্টাচার্য 5টি দৃশ্যের সমন্বয়ে একটি একাঙ্ক নাটক, ওয়ান অ্যাক্ট প্লে রচনা করছেন, যার নাম আগুন। এই নাটকটার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে 5টা দৃশ্য আছে সেখানে কিন্তু 5টা টুকরো টুকরো জায়গা কথা আমরা পাচ্ছি। অনেকটা স্কেচ ধর্মী দৃশ্য, অর্থাৎ খুব স্পষ্ট করে খুব ডিটেইলিংই যাচ্ছেন না নাট্যকার, কারণ সেই ডিটেইলিংটা তার দরকার নেই, কিন্তু এমন টুকরো টুকরো কিছু ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যার মধ্যে দিয়ে আমরা সমকালীন সমস্যাটাকে বুঝতে পারছি। এই যে স্কেচের মতো করে আঁকা 5টা দৃশ্য, এই 5টা দৃশ্যের যে শেষ দৃশ্যটা, পঞ্চম দৃশ্যটা, সেখানে গিয়েই এই নাটকের ক্লাইম্যাক্স, এবং সেখানে গিয়েই একমাত্র আমরা বুঝতে পারছি যে নাটকটার নাম আগুন কেন দেওয়া হলো। তো প্রথমেই যেটা তোমরা বইয়ের মধ্যে দেখবে, সেখানে যেটা হয় যে একটা নাটক যখন লেখা হয় তখন সেখানে চরিত্রলিপি থাকে, অর্থাৎ কতজন চরিত্র, কি তাদের পরিচয় ইত্যাদি দেওয়া থাকে, তারপরে শুরু হয় সেই অংশটা। তো এখানেও সেই ফার্স্ট পেজটা আমি এখানে দেখিয়ে দিলাম। এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা পরপর দৃশ্যগুলো কিন্তু পড়তে যাব না। আমরা যেটা করব যে এই দৃশ্যগুলোর মধ্যে কি বলতে চাওয়া হয়েছে সেইগুলোকে আমরা খুব সহজ করে বুঝে নেব, কারণ এমনিতেই ভাষা খুব সহজ, পড়তে গেলে কোনো অসুবিধা হবার কথা নয়। কিন্তু পরপর টানা পড়ে যাবার থেকে আমরা যদি প্রত্যেকটা দৃশ্যের মধ্যে কি বলা হয়েছে সেগুলোকে একটু গল্পচ্ছলে আলোচনা করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন প্রথম দৃশ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ভোরের অস্পষ্ট আলো, এবং সেই ভোরের অস্পষ্ট আলোয় একটি গ্রামের হতদরিদ্র পরিবারের সংসারের টুকিটাকি জিনিসপত্রের যে ছবিটা ফুটে উঠছে স্পটলাইটের আলোয়।
খুবই দরিদ্র তারা, যার জন্য একটা কাঠের আলনা, একটা ছেঁড়া কাঁথা, একটা ছেঁড়া চট ঝুলছে। মেঝেতে 3 জন শুয়ে আছে, যার মধ্যে একজন পরিবারের কর্তা, একজন তার স্ত্রী, আর আরেকজন তাদের ছেলে, যার নাম নিতাই, যাকে এখানে বলা হচ্ছে নেত্য। এবার সবার প্রথমে ঘুম ভাঙছে পরিবারের কর্তার। সে শুয়ে শুয়েই একটা বিড়ি ধরাচ্ছে এবং সে ভাবছে যে আগে ভাগে উঠে পড়ে তাড়াতাড়ি গিয়ে চাল কেনবার লাইনে দাঁড়াতে হবে। দেখবে প্রত্যেকটা দৃশ্যেই কোথাও না কোথাও, বেশিরভাগটাই প্রথম দিকে, এই চাল কেনার লাইনে গিয়ে দাঁড়াতে হবে এই বিষয়টা কিন্তু প্রাধান্য পাচ্ছে। প্রথম দৃশ্য থেকেই সেটা সূত্রপাত ঘটছে। তো এই পুরুষ অর্থাৎ যিনি গৃহকর্তা, তিনিও ভাবছেন যে চাল কেনবার লাইনে আগে ভাগে গিয়ে দাঁড়াতে হবে, দেরি হয়ে গেলে চাল পাওয়া যাবে না, কারণ আগের দিন অনেকেই চাল না পেয়ে খালি হাতে ফিরে এসেছে। অর্থাৎ যে রেশনিং সিস্টেমটা ছিল সেখানে এক একটা দিনে কিছু সংখ্যক লোককে, বাঁধা ধরা একটা সংখ্যক লোককেই চাল দেওয়া হচ্ছে। তারপরে দোকানি বলছে চাল নেই। সত্যি সত্যি যে চাল নেই তা কিন্তু নয়, বুঝতেই পারছো। বেশিরভাগ চাল কিন্তু গোপনে পাচার হয়ে যাচ্ছে অন্য জায়গায়, কালোবাজারিতে চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে। আর রেশন দোকান যেগুলো খুলে রাখা হয়েছে সেগুলো কিছুক্ষণের জন্য, একটা সময়ের পর দোকানি বলেই দিচ্ছে যে চাল নেই। সেই জন্যই গৃহকর্তা ভাবছেন যে আগে ভাগে চালের লাইনে গিয়ে না দাঁড়ালে আগের দিন অনেকেই যেরকম চাল না পেয়ে ফিরে এসেছে তাদেরও সেই রকম অবস্থা হবে। ভাবতে ভাবতে সে তার ঘুমন্ত স্ত্রীকে ঠেলা দিয়ে জাগাচ্ছে এবং বাজারে বিক্রি করবার জন্য যা তাদের ঘরে মজুদ ছিল, যেমন দাঁতন কাঠি, কলমি শাক, যেমন ধরো কলা, সেগুলো সমস্ত গুছিয়ে নিতে বলছে, যাতে তার স্ত্রী এবং ছেলে সেগুলো বাজারে বিক্রি করে চালের লাইনে গিয়ে দাঁড়াতে পারে। বলে সেই লোকটি বেরিয়ে যাচ্ছে। এবার তার স্ত্রী ছেলেকে ডাকছে, তাড়া দিয়ে ওঠাচ্ছে। ছেলে একটু বিরক্ত, কারণ প্রত্যেক দিনেই এক ঝামেলা যে সেই সকাল সকাল ওঠো, চালের লাইনে গিয়ে দাঁড়াও, চাল পাওয়া যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, এই এক হয়েছে বাপু। এবার তার মা তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করছে যে চল বাবা, এখন চল, দুপুরবেলা এসে ভালো করে ঘুমোবি। বলে ওই বাজারে বিক্রি করবার জন্য জিনিসগুলো এদিক ওদিক যা জড়ো করা ছিল সব এক জায়গায় একটা পোটলার মধ্যে তারা ভরছে, মা ছেলে মিলে বেরিয়ে যাচ্ছে। একটাই উদ্দেশ্য যে বাজারে গিয়ে সেগুলো তাড়াতাড়ি বিক্রি করে তাড়াতাড়ি চাল কেনবার লাইনে দাঁড়াতে হবে। এই দৃশ্যের পরে সঙ্গে সঙ্গে দৃশ্যান্তর হচ্ছে, স্পটলাইটের আলো সরে যাচ্ছে দ্বিতীয় দৃশ্যের ওপর। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের একটা চালা ঘর, যে চৌকাঠের কাছে এক কৃষক বউ দাঁড়িয়ে রয়েছে। তার স্বামী উঠোনে খালি গায়ে দাঁড়ানো, পরনে কাপড় রয়েছে, কারণ কৃষক খানিক বাদেই মাঠে চাষের কাজে যাবে। এবার কৃষক বউটি তার স্বামীর দিকে সব প্রেম দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কৃষকটিও বলছে যেভাবে আমার দিকে তাকাসনি বউ, সকালবেলায় কি আমার কাজটা পণ্ড করবি? এবার বলছে কৃষক কি কথা যেটা ফুটে উঠছে যে আর কটা দিন সবুর করবো, চৈতালি ফসলটা একবার তুলে নি ঘরে, তাহলে কিছুদিনের জন্য অন্তত আমাদের অভাব অভিযোগটা কাটবে। এই চৈতালি ফসল ঘরে তোলা ছাড়াও কৃষকের কিন্তু অনেক স্বপ্ন ছিল, যেগুলো সে একটাও পূরণ করে উঠতে পারেনি। সেগুলোর কথা সে এক্ষুনি আর ভাবতে চায় না, কারণ এক্ষুনি তার যে ভাবনাটা সেটা হচ্ছে যে স্ত্রীকে সে বলে তাড়াতাড়ি গিয়ে যেন সে চালের লাইনে গিয়ে দাঁড়ায়। তাহলে দেখো এখানেও আবার সেই চালের লাইনের কথাটা এলো এবং বলে যে কেষ্টর মার সঙ্গে যেতে, তাহলে আগে ভাগে চালের লাইনে গিয়ে দাঁড়াতে পারবে। কারণ মাঠের কাজ শেষ করে যখন কৃষক আসবে তখন খিদের চোটে তার আর তর সইবে না। এবার যত দেরি করে তার বউ চাল আনবে, তত দেরি করে রান্না চাপাবে, ততক্ষণে কৃষক পারে বাঁচবেই না, এরকম অবস্থা। এবার এই কথাবার্তা যখন চলছে, কথাবার্তা মানে কৃষকই কথা বলছে আর কৃষাণী অর্থাৎ কৃষক পত্নী এক দৃষ্টে স্বামীর দিকে তাকিয়ে উঠছে। এই রকম অবস্থায় গরুটা ডেকে উঠছে, কারণ সকাল হয়ে গেছে যেহেতু মাঠে যাবার জন্য গরুটাও যেন ব্যগ্র হয়ে উঠেছে। কৃষক কাকে বলছে দাঁড়া বাবা দাঁড়া, চল এক্ষুনি যাচ্ছি বলে যাবার আগে সে বউকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে আগে ভাগে গিয়ে যেন চালের লাইনে দাঁড়ায়, যেন খালি হাতে ফিরে আসতে না হয়।
বউয়ের সপ্রেম দৃষ্টিতে সে একটুখানি হেসে বলছে, ওর দিকে অমন করে তাকাস নেব, কাজ পণ্ড হয়ে যাবে। অর্থাৎ এখন কাজ করবার সময়, চৈতালি ফসল ঘরে তোলবার সময়। তারপরে যখন একটু অভাব অভিযোগটা কমবে, তখন না হয় প্রেম ভালোবাসার সময় আসবে। ঠিক এই দৃশ্যের পরে দেখবে দৃশ্যগুলো খুব তাড়াতাড়ি সরে সরে যাচ্ছে। অনেকক্ষণ ধরে, যেটা আমি বললাম যে অনেকক্ষণ ধরে কিন্তু একটা দৃশ্যের ওপর স্পটলাইট পড়ে নেই। ছোট্ট ছোট্ট স্কেচের মতো করে এক একটা দৃশ্যের ওপরে স্পটলাইট পড়ছে, সরে যাচ্ছে সেই স্পটলাইটের আলো, আরেকটা দৃশ্যের ওপরে গিয়ে পড়ছে, আরেকটা জায়গায় আমরাও গিয়ে পড়ছি। তৃতীয় দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে কারখানা শ্রমিক সতীশের কথা। তখন কাক ডাকা সকাল, সতীশ তার নিজের ঘরের বারান্দায় উবু হয়ে বসে বিড়ি টানছে এবং দূর থেকে ভেসে আসছে কারখানার সাইরেন বাজবার যে ভোটা। এবার ঘরের ভেতর সতীশের বউ ক্ষীরি এবং তাদের একমাত্র মেয়ে ফুলকি ঘুমোচ্ছে। সতীশ ভাবছে যে মা মেয়ে একেবারে যেন কুম্ভকর্ণের দোসর, সেই আগের সন্ধ্যেবেলা শুয়েছে তো ঘুমিয়ে চলেছে, তো ঘুমিয়েই চলেছে। এদিকে সতীশের তো দুশ্চিন্তায় ঘুম আসছে না, কারণ চালের লাইনে গিয়ে দাঁড়াতে হলে তার কারখানায় যেতে দেরি হয়ে যাবে। এই রকম অবস্থায় তার কারখানা সহকর্মী জুড়নকে সে ডাকছে। জুড়নের বিয়ে থা হয়নি, ফলে তার অতটা দুশ্চিন্তা নেই চাল ডাল জোগাড় করবার, কারণ তাকে এই মুহূর্তেই সংসার প্রতিপালন করতে হয় না। তো এবার সতীশের সমস্যাটা হচ্ছে যে চাল ডাল কোত্থেকে জোগাড় হবে। কোম্পানি 3 মাস হলো চাল ডাল দিচ্ছে না, চালের দোকানে গিয়ে চাল পাওয়া যাচ্ছে না। আগের দিন অনেকেই গিয়ে খালি হাতে ফিরে এসেছে, যেটা আমরা এর আগের দৃশ্যও দেখেছি। এবার সতীশ যদি ওখানে গিয়ে দাঁড়ায় তাহলে তার কারখানার গেট বন্ধ হয়ে যাবে, সেদিনকার মতো টাকাটা সে পাবে না। আগের দিন যখন চাল পাওয়া যায়নি, তখন জনৈক মিস্ত্রির কাছ থেকে 15 রকমের 1.5 পোয়া চাল সে ধার করে এনেছিল, কিন্তু সেই 1.5 পোয়া চাল তো আগে রাত্রিবেলাতেই শেষ হয়ে গেছে। এখন তাহলে কি খেয়ে কাজে বেরোবে? এখন দেখো, বাস্তবটা হচ্ছে এটাই যে যেটা সবাই বলে যে পেটের জ্বালা বড় জ্বালা। খালি পেটে, ভুখা পেটে কিন্তু কাজ করা যায় না। ফলে সতীশ যে সকালবেলায় কাজে বেরোবে খিদে পেটে, সে কাজটাই বা করবে কি করে? ফলে হঠাৎ করে ভয়ানক উত্তেজিত হয়ে পড়ে সতীশ এবং তার মেয়ে ফুলকিকে সে জাগিয়ে তোলে যে যদি ঘরে কিছুটা দানা পানীয় থাকে সেটুকু সে খেয়ে কাজে বেরিয়ে যেতে পারবে। সতীশের এই কথায় ফুঁসে ওঠে ক্ষীরি, অর্থাৎ সতীশের স্ত্রী, যে সকালবেলাতে সে তার স্বামীর খাবার কোথা থেকে জোগাড় করবে। আগে রাত্রিবেলা যে 1.5 পোয়া চাল আনা হয়েছিল, তার 1 পোয়া চালের ভাত তো তার স্বামী খেয়ে নিয়েছে, এখন আর কোত্থেকে খাবার পাওয়া যাবে? কথায় কথায় উঠছে যে তার স্বামী তাকে কোনো সুখই দিতে পারেনি। ক্ষীরির পরনে না আছে ভালো কাপড়, না আছে পেট ভরা খাবার, অথচ দেখা যাচ্ছে যে কেলোর বাবা কেলোর মাকে কত সুখেই রেখেছে। সতীশ কি পুরুষ মানুষ নাকি? এই কথায় সতীশের পৌরুষত্বে আঘাত লাগছে। স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছে, স্ত্রীকে সে গালাগাল দিচ্ছে, এমনকি পদাঘাতও করছে। স্ত্রী চিৎকার করে কেঁদে উঠছে। সকালবেলাতেই সংসারে অশান্তি শুরু হয়ে যাচ্ছে কেবলমাত্রই খিদে জ্বালাতে। স্ত্রীর চিৎকারে ওই বাচ্চা মেয়ে ফুলকিও ভয় পেয়ে যাচ্ছে, সেও কেঁদে উঠছে। সতীশ রাগ সামলাতে সামলাতেই ছিটের জামা গায়ে দিয়ে কাঁধে গামছা নিয়ে সে কারখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। স্পটলাইটের আলো দ্রুত সরে গেল, এবার চতুর্থ দৃশ্যের ওপরে এসে পড়ল। চতুর্থ দৃশ্যে আমরা আপাত সচ্ছল এক ছাপোষা মধ্যবিত্ত কেরানির পরিবারের ছবি পাই, যে পরিবারের কর্তা হচ্ছেন হরে কৃষ্ণ এবং তার স্ত্রী হচ্ছে মনোরমা। এবার কেরানি অর্থাৎ ক্লার্ক, কেরানি হলে হবে কি, তার সংসারও দেখা যাচ্ছে যে চা নেই, চিনি নেই, চাল নেই, থাকবার মধ্যে আছে শুধু চুলো বা উনুন, কিন্তু সেই চুলোটা জ্বালাবার মতো কয়লারও অভাব। তাহলে এই পরিবারও কিন্তু খাদ্য সমস্যায় জর্জরিত, ঠিক যেরকম ভাবে চাষি বা শ্রমিক তারা জর্জরিত। এই অবস্থায়
তার স্ত্রী হরে কৃষ্ণ স্ত্রী মনোরমা স্বামীকে আরেকবার অনুরোধ করছে যে আগের দিনের মতো সেদিনও যেন সে একটু চালের লাইনে গিয়ে দাঁড়ায়, কারণ ভোদার মার কাছ থেকে সে খবর পেয়েছে যে সেদিন নাকি 2 করে চাল দেওয়া হবে। এবার সেটা ভোদার মাও বলেছে, ভোদাও বলেছে সেদিন 2 করে চাল দেওয়া হবে, সুতরাং একটু কষ্ট করে যেন হরে কৃষ্ণ লাইনে গিয়ে দাঁড়ায়। এবার হরে কৃষ্ণ মুশকিলটা হচ্ছে সেও তো একটা আপিসে কেরানিগিরি করে এবং তার আপিস 10টার সময়। সে যদি এবার চালের লাইনে গিয়ে দাঁড়ায় তাহলে চাল পেতে পেতে 12টা বেজে যাবে। আবার চাল পাওয়া যাবে এমনটাও কোনো নিশ্চয়তা নেই। এইরকম অবস্থায় মনোরমা তার কাছে জানতে চাইছে যে কোম্পানির বাবুরা যে বলেছিল যে আপিস থেকে তোমাদের চাল ডাল দেবে, তার কি হলো? হরে কৃষ্ণ একেবারে বীতশ্রদ্ধ হয়ে বলছে, আর বলো না কোম্পানি বাবুদের কথা। তারা কি করছে? তারা সরকারের কাছ থেকে কেরানিদের দেবার জন্য কম দামে চাল ডাল কিনছে, কিনে সেগুলোই গোপনে চড়া দামে বিক্রি করে দিচ্ছে, যেটা আমি এক্ষুনি বলছিলাম যে কালোবাজারি চলছে সাংঘাতিকভাবে। এবং এইখানে যে কোম্পানির কর্তারা যেমন রয়েছেন, কর্তা মানে ম্যানেজার বাবু খোদ এবং তার মোসাহেবরা, তারা সবাই এই গোপন চক্রটার সঙ্গে জড়িত। তাদের আখের গুছিয়ে নিচ্ছে তারা। মাঝখান থেকে চাল ডালের অভাবে সাংঘাতিক সমস্যায় সংকটে পড়ছে এই কেরানিদের মতো মধ্যবিত্ত শ্রেণীর পরিবার। কি আর করা, চাল তো জোগাড় করতেই হবে। তার উপর তার স্ত্রী মনোরমা তাকে খেয়াল করিয়ে দিচ্ছে যে আগের দিনের মতো সিভিক গার্ডকে বলে যদি কিছু চিনি জোগাড় করা যায়, কারণ চিনিও কিন্তু তখন গুদামজাত করে ফেলা হয়েছিল যাতে সুযোগ বুঝে বিক্রি করা যায়। ফলে চাল চিনি সবকিছুই জোগাড় করবার জন্য হরে কৃষ্ণকে বাধ্য হয়ে বেরিয়ে পড়তে হয় দোকানের উদ্দেশ্যে। মনোরমা ঈশ্বর ভক্ত, সেজন্য বেরোবার আগে স্বামীকে সে বলে একবার ঠাকুর প্রণাম করে যেতে। এতে সন্দিহান হয় হরে কৃষ্ণ যে সত্যি কি কোনো ফল হবে, কিন্তু সন্দিহান হওয়া সত্ত্বেও স্ত্রীর কথা সে ফেলতে পারে না। সে ঠাকুর নমস্কার করে চালের দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যে যদি ভাগ্য ভালো থাকে সেদিন সে তাহলে চালটা পাবে। এরপরেই আসছে শেষ দৃশ্য, পঞ্চম দৃশ্য, যেখানে অনেক চরিত্র, যেখানে প্রথমেই আমরা দেখছি যে একটা চালের দোকানের সামনে কিউ পড়েছে, অর্থাৎ লাইন দিয়েছে সবাই, বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষ। দোকান তখনও বন্ধ, তখনও দোকানের ঝাঁপ খোলেনি। হরে কৃষ্ণ সেখানে রয়েছে লাইনে এবং হরে কৃষ্ণ শুনেছেন যে উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসেছে, অথচ লাইনে দাঁড়িয়ে থাকা এক ওড়িয়া শরণার্থী এ ব্যাপারে কিছুই বলতে পারলো না, বরং তার বক্তব্য হচ্ছে যে চাল তো পাওয়াই যাচ্ছে না। হরে কৃষ্ণ তো ভীষণ অবাক যে তাহলে এত এত চাল গেল কোথায়। এই রকম কথাবার্তার মাঝখানেই মোটা ভুঁড়িওয়ালা এক দোকানদার, তেল চুকচুকে চেহারা, বোঝাই যাচ্ছে যে কালোবাজারি করে সে বেশ ভালো রকম রোজগার করে নিচ্ছে এই বাজারে। সে দোকান টোকান খুললো, ধূপ ধুনো জ্বাললো ইত্যাদি, এবং দোকানের সামনে যে ওই বোর্ডের মতো টাঙানো থাকে সেই বোর্ড টাঙিয়ে দিল, যেখানে বলা হচ্ছে যে খুচরো পয়সা যেন সবার কাছে মজুদ থাকে, কারণ সে ভাঙানি দিতে পারবে না। এবারে এই যে চালের লাইনে যাতে কোনো গন্ডগোল না হয়, গন্ডগোল যা হবার এমনি হচ্ছে ভেতরে ভেতরে পেছনে লুকিয়ে, অথচ সামনে যাতে কোনো গন্ডগোল না হয়, কারণ যত রাগ গিয়ে পড়ছে সাধারণ মানুষের ওপরে, সেই জন্য যাতে সামনে চালের লাইনে কোনো রকম গন্ডগোল না হয় সেটা দেখার ভার হচ্ছে সিভিক গার্ডের। সে ভীষণ কর্মতৎপর, এতটাই কর্মতৎপর যে সে সবাইকে বলছে যেন খুচরো হাতে রাখে। হরে কৃষ্ণ জানতে চাইছে, কারণ যেহেতু তার স্ত্রী বলেছে যে ভোদা বলেছে সেদিন 2 করে চাল দেওয়া হবে, তো সিভিক গার্ডের কাছে সেই কথাটার সত্যতা যাচাই করতে চাইছে। সিভিক গার্ড বলছে সে অত শত কথা জানে না, কিন্তু খুচরো সবাই যেন মজুত রাখে। তখন প্রথম পুরুষ বলছে তার কাছে টাকা আছে।
সিভিক গার্ড তাকে বলছে টাকা ফাঁকা দিয়ে হবে না, টাকা ভাঙিয়ে নিয়ে এসো। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যাচ্ছে। এমন সময় সিভিক গার্ড ছুটে যাচ্ছে দ্বিতীয় পুরুষের দিকে, কারণ সিভিক গার্ডের বক্তব্য অনুযায়ী এই দ্বিতীয় পুরুষটি নাকি হঠাৎ করেই লাইনে ঢুকে পড়েছে। দ্বিতীয় পুরুষটি খুব করুণ স্বরে, খুব কুণ্ঠার সঙ্গে জানাচ্ছে যে সে এতক্ষণ লাইনেই ছিল, বাইরে থেকে সে ঢোকেনি, এবং তার কথা সমর্থন জানাচ্ছে তৃতীয় আরেকজন পুরুষ, তৃতীয় এক ব্যক্তি। এই রকম ভাবে যখন হট্টগোল হচ্ছে, কথা কাটাকাটি চলছে, মানে মানুষ এখন আর মানুষের পর্যায়ে নেই, জানোয়ারের মতো কামড়াকামড়ি করছে দুটো চাল পাবার আশায়। এরই মধ্যে সিভিক গার্ড আবার ছুটে যাচ্ছে অন্যদিকে, দুস্থ চেহারার একটা লোককে সে চড় মেরেই বসছে। আর সিভিক গার্ডের বক্তব্য হচ্ছে যে সেই লোকটা নাকি বারবার লাইন থেকে বেরিয়ে বারবার লাইনে ঢুকছে, বারবার চাল নিচ্ছে, অতএব এত চাল সে কোথায় মজুত করছে তাকে দেখাতে হবে জায়গাটা। লোকটি তখন ভীষণ অবাক হয়ে এবং বিনীতভাবে বলছে যে সে ঘন্টা খানেক ধরে লাইনেই দাঁড়িয়েছিল। তৃতীয় পুরুষ এই লোকটার কথাতেও সমর্থন জানাচ্ছে, এমনকি এক মুসলমান ব্যক্তিও তার কথা সমর্থন জানিয়ে বলছে যে এই লোকটি লাইনের বাইরে থেকে হঠাৎ করে এসে ঢুকছে বেরোচ্ছে এমনটা নয়, এ কিন্তু বরাবর লাইনেই ছিল। সিভিক গার্ড কারোর কথাই বিশ্বাস করছে না, চতুর্থ পুরুষকে লাইন থেকে বার করে দিচ্ছে। এবার হরে কৃষ্ণ তাকে উপদেশ দিচ্ছেন, ভাই তুমি তাহলে লাইনের শেষে গিয়ে দাঁড়াও। কিন্তু ধরে নাও প্রায় 400-500 লোকের লাইন, তার শেষে গিয়ে দাঁড়ালে সেই লোকটি যে আদৌ সেদিন চাল পাবে তার কি কোনো ভরসা আছে? কিন্তু সিভিক গার্ড তাকে কোনো মতে আর লাইনে ঢুকতে দেবে না। সে করুণ স্বরে আবেদন জানাচ্ছে যে সে এতক্ষণ লাইনে ছিল, সে লাইন থেকে বেরিয়েও যায়নি, আবার লাইনে ঢোকেনি, এমন কিছুই সে করেনি। এবার তাকে যখন সিভিক গার্ড ভাগ ভাগ এরকম বলছে, তখন তার আত্মসম্মানে ভীষণ আঘাত লাগছে, যে আমি কি কুকুর নাকি? টাকা দিয়ে চালও কিনবো, আবার কুকুরের মতো অপমানিত হব। এই বলে সেও রাগের বশে সিভিক গার্ডকে জানোয়ার বলে বসছে। একটা হাতাহাতি হবার উপক্রম যা হয়, যেটা আমি এক্ষুনি বললাম যে মানুষ এখন আর মানুষের পর্যায়ে নেই। রাগের মাথায় কে কখন কি করে বসবে তার কোনো নিশ্চয়তা নেই। ঠিক এই রকম একটা তুমুল হই হট্টগোলের মাঝখানে হঠাৎ এক যুবক হন্তদন্ত হয়ে আগুন 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 বলতে বলতে ছুটে আসছে। হই হট্টগোল মুহূর্তের জন্য থমকে যাচ্ছে। কি ব্যাপার, আগুন লেগেছে? কোথায়? এর মধ্যে আবার আগুন কোত্থেকে লাগলো? তখন সেই যুবকটি বলছে, আগুন লেগেছে এই সমস্ত মন্বন্তর বা দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর পেটে। ক্ষুধার আগুনে সবাই জ্বলে পুড়ে মরছে। সকলেই এক বাক্যে সমর্থন করছে তার কথা। এবার এই রকম অবস্থায় যখন সেই মুসলমান ব্যক্তি চাল পাচ্ছে, তখন সে দোকানিকে, কারণ সে সবার শুভাকাঙ্ক্ষী, শুধু একা চাল পেয়েই সে সন্তুষ্ট নয়, সে সেই দোকানিকে বলছে, ভাই আজকে যথেষ্ট চাল আছে তো? সবাই চাল পাবে তো? দোকানি অলরেডি ক্ষেপে আছে। কেন ক্ষেপে আছে? কারণ সে দেখছে সেটা হচ্ছে যে লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে। অর্থাৎ এই যে চালের লাইনে এখন আর জাতি, ধর্ম, বর্ণের কোনো ভেদাভেদ নেই। সব মানুষ এখন এক কাট্টা হয়ে গেছে চাল পাবার জন্য, ঐক্যবদ্ধ হয়ে গেছে, যা তার মনে একটা ভীষণ ভয় ধরিয়ে দিয়েছে যে তার কালোবাজারি ব্যবসাটা বোধহয় উঠে গেল। সেই জন্য সে মুসলমান ভাইকে বলছে যে তুমি যাও তো, তুমি তো পেয়েছো চাল, সবার চিন্তা তোমায় করতে হবে না। ওড়িয়া ব্যক্তিটি বলছে যে চাল তো সবারই চাই, চাল যেরকম হিন্দুর চাই, মুসলমানের চাই, ইংরেজদেরও চাই, কারণ সেই চাল থেকেই তো তারা ময়দা তৈরি করে সেটা দিয়েই তো তারা পাউরুটি বানাচ্ছে, সুতরাং চাল তো সবারই দরকার। তৃতীয় পুরুষ সে একদম খাঁটি একটা কথা বলছে যে এখন যদি বাঁচতে হয় তাহলে সবাইকে মিলেমিশে এক হয়ে থাকতে হবে। হরে কৃষ্ণ তার কথাকে এক বাক্যে সমর্থন করে। সবাই একে একে চাল পায়, লাইনটা আস্তে 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 সরে সরে যেতে থাকে।
অর্থাৎ প্রত্যেকেই চাল পাচ্ছে, প্রত্যেকেই সরে সরে যাচ্ছে, এবং এইভাবেই আস্তে আস্তে স্পটলাইটের আলোটা ক্রমশ ম্লান হয়ে নিভে যায় এবং পর্দা পড়ে যায়। নাটকটা এখানেই শেষ হয়ে যায়। সুতরাং এখানে এই যে আগুন কথাটা, এটা দেখবে এই আগুনের উল্লেখ প্রথম দৃশ্যে আছে, বিড়ির আগুন। আবার যখন তৃতীয় দৃশ্যে আমরা পাচ্ছি, তখন সেখানেও আমরা দেখছি যে সতী সে বিড়ি খাচ্ছে, আগুন। সতীশের মেয়ের নাম ফুলকি, আগুনের যে স্ফুলিঙ্গ সেটাকে বলা হয় ফুলকি। কিন্তু এই আগুন কথাটার তাৎপর্যটা কি সেটা আমরা একমাত্র গিয়ে বুঝতে পারছি পঞ্চম দৃশ্যে, অর্থাৎ ক্ষুধার আগুনে সবাই জ্বলে পুড়ে মরছে। সেটা যেমন সত্যি, তেমনি বাঁচতে হলে এই যে এক কাট্টা হতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে যে একটা সমন্বয় বোধ করে তুলতে হবে এবং এই কালোবাজারির বিরুদ্ধে যে প্রতিরোধের আগুন জ্বালাতে হবে, সেই কথাটাও কিন্তু খুব কৌশলের সঙ্গে নাট্যকার চালিয়ে দিচ্ছেন নাটকটার মধ্যে। কেমন? এই তাহলে হচ্ছে চারটে এবং সর্বশেষ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম দৃশ্যের সংক্ষিপ্ত সার, যেটা আমি একদম গল্পের মতো করে তোমাদের বুঝিয়ে দিলাম। এবার বিজন ভট্টাচার্য যেরকম স্কেচের আকারে দৃশ্যগুলোকে এনেছেন, আমিও এখানে ঠিক স্কেচের মতো করেই তোমাদের সামনে দৃশ্যগুলোকে তুলে ধরবার চেষ্টা করছি। এইখানটা দেখে নাও, এইখানটা যেটা বলা হচ্ছে আগুন নাটক রচনা করছেন বিজন ভট্টাচার্য। বলেই দিয়েছি আমি যে স্কেচ ধর্মী যে 5টি দৃশ্যের সমন্বয়ে এটা একটি একাঙ্ক নাটক, ওয়ান অ্যাক্ট প্লে। এবার এই যে স্কেচ ধর্মী দৃশ্য, সেখানে দৃশ্য 1, দৃশ্য 1-এ আমরা কাদেরকে পাচ্ছি? জনৈক পুরুষ, অর্থাৎ একেবারে সর্বহারা শ্রেণীর প্রতিনিধি। সে কিচ্ছু নেই, হতদরিদ্র একটা পরিবার। সংসারে সে ছাড়াও তার রয়েছে স্ত্রী, যাকে বলাই হয়েছে নেত্তর মা। সন্তান স্নেহ, দায়িত্ববোধও রয়েছে তার মধ্যে, এবং তাদের একমাত্র সন্তান তাদের ছেলে, যার নাম নিতাই, যে স্বামী স্ত্রীর বাধ্য সন্তান, যার ডাকনাম হচ্ছে নেত্য। এরপরে আমরা যেটা পাচ্ছি দৃশ্য 2, খুব ছোট্ট একটা দৃশ্য, যেখানে দুটো মাত্র ক্যারেক্টার। একজন হচ্ছে কৃষাণ বা কৃষক, যে ভবিষ্যতে স্বপ্ন সন্ধানী। চৈতালি ফসল ঘরে তুললে অভাব অভিযোগ কিছুদিনের জন্য কাটবে, এবং চৈতালি ফসল তোলা ছাড়াও তার আরো অনেক স্বপ্ন আছে, যেগুলোর কথা সে হয়তো এক্ষুনি আর ভাবতে পারছে না, কিন্তু আছে মনের মধ্যে সেগুলো দানা বেঁধে। দ্বিতীয় চরিত্র কৃষাণী, যে কৃষকের স্ত্রী, কৃষাণের প্রতি যার অগাধ আস্থা আর ভালোবাসা। এবারে আমরা যখন তৃতীয় দৃশ্যে পৌঁছচ্ছি, সেইখানেই আমরা পাচ্ছি কারখানার শ্রমিক সতীশকে। অর্থাৎ আমরা যেরকম চাষিকেও পেয়েছিলাম, আমরা যেরকম সর্বহারা শ্রেণীর মানুষ এক হতদরিদ্র পুরুষকে পেয়েছিলাম, তেমনি কারখানার শ্রমিককেও আমরা পাচ্ছি, যে অনাহারে ক্ষিপ্ত হয়ে রয়েছে। সংসারে রয়েছে তার স্ত্রী ক্ষীরি, যে অভাব অভিযোগ জানাচ্ছে স্বামীর প্রতি, যে সে বিয়ে হওয়া স্তব কোনো সুখই পায়নি। রয়েছে তাদের একমাত্র মেয়ে ফুলকি, যে ফুলকি কথাটার মানে আমি একটু আগেই বললাম, আগুনের স্ফুলিঙ্গ। এবার চতুর্থ দৃশ্যে আমরা 2জন ক্যারেক্টার পাচ্ছি। চতুর্থ দৃশ্যটা আপাত সচ্ছল এক মধ্যবিত্ত কেরানির পরিবার, ছাপোষা মধ্যবিত্ত কেরানি। ভদ্রলোকের নাম হরে কৃষ্ণ এবং তার স্ত্রী হচ্ছেন মনোরমা, যিনি ঈশ্বর ভক্ত। আর পঞ্চম দৃশ্যে আমরা অনেককেই পাচ্ছি। পঞ্চম দৃশ্যে আমরা পাচ্ছি এক ওড়িয়াকে, যে উড়িষ্যা থেকে এসেছে শরণার্থী হয়ে, অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থানের সন্ধানে যে এই বাংলায় চলে এসেছে, মন্বন্তরগ্রস্ত বাংলায়। পাচ্ছি এক যুবককে, যে ওই আগুন আগুন বলে হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল
তাকে আমরা বলতেই পারি যে আমাদের এই আগুন নাটকের যে মূল বক্তব্যের সে হচ্ছে বার্তাবাহক। পাচ্ছি জনৈক মুসলমান ভাইকে যে সকলের শুভাকাঙ্ক্ষী, দোকানি রয়েছেন যে অর্থলোলু ব্যবসায়ী যে কালোবাজারি করে, সিভিক গার্ডকে পাচ্ছি সে কর্মতৎপর হতে পারে কিন্তু অত্যাচারী, সে না বুঝে শুনেই সাধারণ লোকের ওপর চোটপাট করছে, মারধর করছে, অপমান করছে, কারণ সে দরিদ্র বিদ্বেষী, এদেরকে সে দু চোখে দেখতে পারে না। আর অন্যান্য চরিত্রদের মধ্যে রয়েছে হরে কৃষ্ণ, যারা সবাই চালের লাইনে দাঁড়িয়ে রয়েছেন, চালের প্রত্যাশায়। হরে কৃষ্ণ রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পুরুষ, যারা প্রত্যেকেই চালের প্রত্যাশী। এবং যেটা আমি বললাম যে এই আগুন নাটকটা কেন এই নামটা এলো, 1 নম্বর হচ্ছে ক্ষুধার আগুন যা সবার পেটে জ্বলছে, আর 2 নম্বর হচ্ছে প্রতিরোধের আগুন, অর্থাৎ এই কালোবাজারি, এই যে অসাধু ব্যবসা, এইটাকে যদি বন্ধ করতে হয়, সবার পেটে যদি খাবার পৌঁছে দিতে হয়, তাহলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এককাট্টা হতে হবে এবং এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে, কালোবাজারিদের বিরুদ্ধে প্রতিরোধের আগুন জ্বালতে হবে। ক্লিয়ার সবার কাছে আশা করি। এবার ক্লাস 11 সেমিস্টার 2 এর ছাত্রছাত্রীদের আমি বলবো যে ভিডিওটা ভালো করে তো দেখবেই, সেই সঙ্গে অতি অবশ্যই বইটাও পড়বে, কারণ টেক্সট না পড়লে কিন্তু কিছুই হবে না। আর টেক্সটটা পড়তে গিয়ে দেখবে যে ভিডিও দেখার পর টেক্সটটা তোমার কাছে আর শক্ত লাগছেই না, কারণ আমি একদম গল্পের মতো করে প্রত্যেকটা দৃশ্যে কি আছে সেগুলো বলে দিয়েছি। তাও যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তাহলে আজকে আমি এখানেই রাখছি।